জয় হিন্দ। আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে ধরনের প্রশ্ন আসতে পারে তার এক সেট প্রশ্ন আমরা আজ সমাধান করব এবং কিভাবে পরীক্ষার হলে অপশান ধরে এবং ব্যাক ক্যালকুলেশন করে শর্ট ট্রিকে কীভাবে সমাধান করতে পারি আমরা খুব সহজেই, তার পদ্ধতি আমরা এখান থেকে শিখে নেব। তো চলো কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। বলছে যে 84 টাকা দামের একটি জিনিস 50% লাভে বিক্রি করা হয়। আমরা কি জানি, লাভ এবং লস জিনিসটার কেনা দামের উপর হয়। তাহলে 84 টাকা দামের একটি জিনিস 50% লাভে বিক্রি করা হয়। তাহলে এবার কী বলছে পরে, দ্বিতীয় বিক্রেতা ওই জিনিসটি 25% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে দ্বিতীয় বিক্রেতা কত টাকা জিনিসটি বিক্রি করলো? সহজ একটি অঙ্ক। তাহলে আমি 84 টাকা জিনিসটার দাম, এই জিনিসটা 50% লাভে বিক্রি করছে। তার মানে কি, যদি 100 টাকা জিনিসের দাম হয় তাহলে 150 টাকায় বিক্রি করছে, তাই না? তাহলে 150 উপরে যাবে, নিচে কত? 100। বোঝা গেল? তোমরা বেসিক নিয়মগুলো ক্লাস থেকে দেখে নেবে। এখানে আমরা সলিউশন করছি কীভাবে করব। এই হয়ে গেল। তাহলে প্রথম বিক্রেতা এই দামে বিক্রি করলো। এবার এই জিনিসটাকে দ্বিতীয় বিক্রেতা কী করলো? 25% ক্ষতিতে, মানে কি 100 টাকা যদি মাল হয় তাহলে 75 টাকায় বিক্রি করলো। তাহলে 75/100। বোঝা গেল? এই হচ্ছে জিনিসের দ্বিতীয় বিক্রেতার বিক্রি দাম। তাহলে আমি এখান থেকে এখানে কাটি। 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2, এখানে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4 হলো। এবার দেখো 4 দিয়ে আমি কাটি, কত? 4 দিয়ে কাটলে 4 21 84। তাহলে উপরে কি আছে আমার? উপরে একটা 3 আছে, এই একটা 3, এই একটা 3, এই একটা 21, তাই না? তাহলে আমি আর নিচে 2, তার মানে 3 থেকে 9, 9কে 9, 9 দুগুণ 18, 189। নিচে কত? 2, 2 দিয়ে ভাগ করে দিই আমি। 9 দুগুণ 18, 4 দুগুণ 8.50। তাহলে দ্বিতীয় বিক্রেতা 94 টাকা 50 পয়সায় মালটি বিক্রি করবে। অপশান সি উত্তর। ঠিক আছে, সহজ একটি অঙ্ক। তারপরে দেখো, বলছে 1200 জন পরীক্ষার্থীর মধ্যে 80% বালক এবং 70% বালিকা পরীক্ষায় পাশ করে। মোট যদি 75% বালক বালিকা পাশ করে, তাহলে কতজন বালক পরীক্ষা দেয়? তাহলে বালক 80%, বালিকা 70% এবং বালক বালিকা মিলিয়ে কত? 75%। তাহলে আমি অ্যালিগেশনে করব। একদম সহজ অঙ্ক। এই বালক আর এই কি বালিকা। বালক কত পার্সেন্ট? 80%, বালিকা 70%। গড়ে কত? গড়ে 75%, তাই না? এবার এখানে বিয়োগ করি আমি। তাহলে 75 থেকে 70 বাদ দিয়ে কত হয়? 5। 80 থেকে 70 বাদ দিয়ে কত হয়? 5। তাহলে কত? এদিকেও 5, এদিকেও 5, মানে 5:5, মানে কি 1:1। তার মানে অর্ধেক বালক অর্ধেক বালিকা, তাই না? তাহলে 1200 জনের মধ্যে কত বালক? অর্ধেক ভাগ করে দিই। এই 1200 গুণ 1/2। এখানে দুটো শূন্য আছে, 2 দিয়ে কাটলে কত হয়? 600। তাহলে 600 জন বালক, 600 জন বালিকা। অপশান সি আমার উত্তর। ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো, এটি একটি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। খুবই সহজ একটি অঙ্ক, কোনো কঠিন কিছু না। বলছে এ এবং বি দুটি স্টেশন, এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করছে। তাহলে ধরো এই একটা স্টেশন এ, এখানে আছে বি। তাহলে ট্রেন এখান থেকে একটি ট্রেন এদিকে যাচ্ছে পরস্পরের দিকে, হ্যাঁ, এখান থেকে একটি ট্রেন এদিকে যাচ্ছে। আমরা কিন্তু এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো কিন্তু ক্লাসে দিয়েছি, তোমরা দেখে নেবে ওখান থেকে যে বেসিক কীভাবে দেওয়া আছে। যে যখন দুটি ট্রেন একই দিকে যায় তখন আপেক্ষিক বেগ বিয়োগ হয় এবং বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ যোগ হয়। ঠিক আছে। একটি ট্রেন যখন একটি গাছকে, একটি পোস্টারকে, একটি ম্যানকে অতিক্রম করে তখন শুধু ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য যায়, এবং ট্রেনটি যখন একটি সেতুকে, একটি অন্য ট্রেনকে অন্য একটি অতিক্রম করে তখন কিন্তু ওই সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতটা পথ অতিক্রম করে। এই নিয়মগুলো আমরা ওখানে দিয়ে আছে। এবার দেখো, বলছে পরস্পরের দিকে 50 কিমি এবং 60 কিমি বেগে যাচ্ছে। তাহলে এই ট্রেনের বেগ মনে করো 50 কিমি, আর এই ট্রেনের বেগ কত? 60 কিমি। ঠিক আছে। এবার যখন ট্রেন দুটি মিলিত হয়, এবার একটা জায়গায় এসে মিলিত হলো, দেখা গেল যে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটি থেকে 120 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে দেখো এর গতিবেগ বেশি, এর গতিবেগ কম। তাহলে দেখো আমরা যদি ধরে নিই যে ট্রেনটি, দেখো একটি ট্রেন এসে এদিকে, একটি এদিকে, তাহলে একটি ট্রেন এর গতিবেগ কত? 50, এর গতিবেগ কত? 60। তাহলে দেখো যদি ট্রেনটি আমার 1 ঘন্টা চলে, ধরো 1 ঘন্টা চললো, তাহলে 1 ঘন্টা যদি চলে
তাহলে এ 1 ঘন্টা যাবে 50 কিমি, এ 1 ঘন্টা যাবে 60 কিমি। তাহলে বলো আমাকে যে কোন ট্রেনটা বেশি যাবে? এই ট্রেনটা বেশি যাবে। এবং কত বেশি যাবে? 1 ঘন্টা বেশি যাবে। 60 থেকে যদি আমি 50 বাদ দিই তাহলে প্রতি ঘন্টায় আমার 10 কিমি বেশি যাচ্ছে, তাই না? ভালো করে বোঝো, প্রতি ঘন্টায় আমার 10 কিমি বেশি যাচ্ছে, তাই তো? এ 60 কিমি, এর 50 কিমি, তাহলে প্রতি ঘন্টায় 10 কিমি বেশি যাচ্ছে। এ বলছে দেখা গেল এখান থেকে 120 কিলোমিটার পথ বেশি গেছে, মানে কি? তাহলে কত ঘন্টা ট্রেনটা চলেছে? তাহলে 120 কিলোমিটার পথ বেশি যেতে গেলে ট্রেনটিতে কত ঘন্টা চলতে হবে? 10 দিয়ে ভাগ করে দিই, 12 ঘন্টা, তাই না? তাহলে ট্রেন দুটি আমার 12 ঘন্টা চলেছে, বোঝা গেল? কারণ 1 ঘন্টায় এগোয় 10 কিমি, কিন্তু ওরা বলছে 120 কিমি, তাহলে 12 ঘন্টা চলেছে। তাহলে আপেক্ষিক বেগ যখন একই দিকে যায় তখন কি যোগ হয় না? যোগ হচ্ছে। তাহলে 50 আর 60 যদি যোগ করি কত হয় আমার? 110। তাহলে প্রতি ঘন্টায় যায় 110 কিমি, আমার ট্রেন দুটি চলেছে 12 ঘন্টা। তাহলে 12 গুণ 110 কত হয়? 1320। তাহলে 1320 কিমি আমার পথ অতিক্রম করেছে, মানে স্টেশন দুটির দূরত্ব 1320 কিমি। বোঝা গেল? খুব সহজ একটি অঙ্ক। তারপরে দেখো, নিরুর বয়সের 15 গুণের সঙ্গে 6 যোগ করলে নিরুর ঠাকুমার বয়স পাওয়া যায়। তার মানে কি? ধরো এই নিরু আছে, এই নিরুর বয়সের সঙ্গে আমি কি করলাম? 15 গুণ করে দিলাম, করে আবার কি করলাম? আবার 6 যোগ করলাম। তাহলে কি পেলাম? আমি নিরুর ঠাকুমার বয়স পেলাম, যার বয়স কত? 66। সহজ একটি অঙ্ক। তাহলে নিরুর বয়সের সঙ্গে 15 গুণ করার পরে 6 যোগ করলাম, নিরুর ঠাকুমার বয়স পেয়ে গেলাম। তাহলে এক কাজ করি, 6টা আমি এদিকে বিয়োগ করে দিই। কত হয়? এই 66 থেকে 6 গেলে কত থাকে? 60 থাকে না? 60। তাহলে নিরু গুণ 15 কত হচ্ছে? 60। তাহলে নিরু মানে কত? এখানে 15 গুণ, তাহলে ভাগ হবে এখানটায়, 15 দিয়ে ভাগ করে দিই, কত হয়? 4। তাহলে নিরুর বয়স কত? 4 বছর। তাহলে 4-এর সঙ্গে 15 গুণ করলে 4 15 60 যোগ 6 66। তাহলে নিরুর বয়স 4 বছর। সহজ একটি অঙ্ক, অপশান ডি উত্তর। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, 4 বছর আগে বিয়ের সময় স্বামী স্ত্রীর বয়সের গড় ছিল 25 বছর। তাহলে এই স্বামী স্ত্রী, এই হাজব্যান্ড আর ওয়াইফ, এদের বয়সের গড় কত ছিল? 25 বছর। কবে এটা? এটা 4 বছর আগে, তাই না? তাহলে বর্তমানে স্বামী স্ত্রীর মোট বয়স কত বার করে নিই। তাহলে 4 বছর আগে বয়স ছিল কত? 25 বছর। মোট ছিল কত? গুণ করি 2 দিয়ে, কারণ দুজন ব্যক্তি, 25 দুগুণ 50 বছর ছিল 4 বছর আগে দুজনের বয়সের সমষ্টি। এবার দেখো বর্তমানে কি হবে? তাহলে বর্তমানে কি? বর্তমানে স্বামীর বয়সও 4 বেড়ে যাবে না? আবার ওয়াইফের বয়সও 4 বেড়ে যাবে, তাই তো? কারণ বর্তমানে কি? 4 বছর এখন, মানে 4 বছর এগিয়ে আসলো, তার মানে কি? প্রত্যেকে 4 করে বাড়বে। তাহলে দুজনে কত বাড়বে? 4 4 8। তাহলে এখন দুজনের বর্তমান বয়স কত? 50 আর 8 58 বছর দুজনের মোট বয়স। বোঝা গেল? এবার দেখো এখন কি বলছে, বর্তমানে স্বামী স্ত্রী এবং তাদের পুত্রের বয়সের গড় 20 বছর। তাহলে এই হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস তাদের যে সন হয়েছে, বয়সের গড় কত? 20 বছর। তাহলে মোট কত? এখন 3জন ব্যক্তি, তাহলে আমরা গড়কে যদি আমি ব্যক্তিতে গুণ করি তাহলে সমষ্টি পেয়ে যাবো আমি 3, কত? 60 বছর। তাহলে দেখো বর্তমানে স্বামী স্ত্রী এবং পুত্রের মোট বয়স 60, আর স্বামী স্ত্রীর বয়স কত? 58। তাহলে পুত্রের বয়স কত? তাহলে আমি 60 থেকে বাদ দিয়ে দিই 58, 60 থেকে 58 বাদ দিলে কত হয়? 2। তাহলে এখন পুত্রের বর্তমান বয়স 2 বছর। বোঝা গেল? সহজ একটি অঙ্ক, কোনো কঠিন কিছু নেই। পরের অঙ্কটা দেখো, খুব ভালো একটি অঙ্ক। বলেছে এ এবং বি স্থান দুটির দূরত্ব 400 কিমি। তাহলে দেখো এখানে এ আর এখানে বি, এই স্থান দুটির দূরত্ব কত? দূরত্ব 400 কিলোমিটার। বোঝা গেল? এবার বলছে একটি ট্রেন ঘন্টায় 80 কিমি বেগে এ থেকে বির দিকে যায়। তাহলে এখান থেকে যে ট্রেনটা দিকে যায় তার বেগ কত? ঘন্টায় 80 কিমি। আর আধ ঘন্টা পরে 100 কিমি বেগে অন্য একটি ট্রেন বি থেকে এর দিকে আসছে, মানে এর থেকে এদিকে আসছে কত কিমি? গতিবেগ 100 কিমি। বোঝা গেল? তাহলে বি থেকে যে ট্রেনটি এতে আসছে তার গতিবেগ ঘন্টায় 100 কিমি, আর এর থেকে বিতে যাচ্ছে তার গতিবেগ ঘন্টায় 80 কিমি। বোঝা গেল? এইবার এ থেকে ট্রেন দুটি যেখানে মিলিত হবে তার দূরত্ব কত? মানে এ থেকে একটা জায়গায় ট্রেনটা মিলিত হবে, ঠিক আছে? সেই স্থানটির দূরত্ব আমাকে বার করতে হবে। তাহলে দেখো প্রথম কেস কি ঘটলো? প্রথমে হচ্ছে যে এই ট্রেনটি বির দিকে যায়, এই এ ট্রেনটি বির দিকে যায় 80 কিমি বেগে, কিন্তু আধ ঘন্টা পরে। তাহলে প্রথম কাজ হবে, এই আধ ঘন্টা কিন্তু আমার এই ট্রেনটা চলেছে, তাই না? তাহলে 1 ঘন্টায় ট্রেনটি যায় 80 কিমি, আধ ঘন্টায় কত কিমি যাবে আমার? তাহলে অর্ধেক দূরত্ব যাবে, 40 কিমি। তাহলে 40 কিমি পথ কিন্তু আমার এই ট্রেনটা অলরেডি এদিকে এগিয়ে গেছে, ঠিক আছে?
এইবার দেখো মোট তো আমার এইখান থেকে আমার দূরত্ব ছিল কত, আমার 400 কিমি, তাহলে 40 কিমি এগিয়ে গেছে না? তাহলে এই স্থান থেকে দূরত্ব কত, আমার এই স্থানের দূরত্ব এখান থেকে 400 থেকে 40 বাদ দিই 360 কিমি, তাই না? কী করলাম আমি, এই 400 কিমি থেকে আমি 40 বাদ দিলাম, 360 কিমি। এইবার দেখো, এইবার তাদের আপেক্ষিক বেগ যোগ হবে, মানে কি, এ প্রতি ঘন্টায় এগোচ্ছে বি থেকে, কি এ এগোচ্ছে 100 কিমি, এ এগোচ্ছে 80 কিমি, তাহলে প্রতি ঘন্টায় কতটা এগোচ্ছে আমার পরস্পরের দিকে, 100 যোগ 80, মানে 180 কিমি বেগে প্রতি ঘন্টায় এরা এগোচ্ছে। তাহলে 360 কিমি যেতে আমার কত সময় লাগবে, আমার 180 ভাগ করে দিই, 2 ঘন্টা সময় লাগবে, তাই না? তাহলে বি থেকেও ট্রেনটা 2 ঘন্টা চলবে, এর থেকেও ট্রেনটি এখান থেকে 2 ঘন্টা চলবে। তাহলে এর থেকে যে ট্রেনটি বির দিকে যাচ্ছে সে ঘন্টায় কতটা যায়, ঘন্টায় যায় 80 কিমি। 2 ঘন্টায় কতটা চলবে, 2 ঘন্টায় 80 গুণ 2 কত, 160 কিমি, 160 কিমি। আমাকে কি বলেছে, আমাকে বলছে এ থেকে যে স্থানে মিলিত হবে সেই স্থানটির দূরত্ব কত। তাহলে অলরেডি আমার এখানে কতটা চলেছে, এখানে অলরেডি এখান থেকে কতটা পথ অতিক্রম করেছে আমার, 40 কিমি, আর এদিকে 160 কিমি। তাহলে 160 প্লাস 40 কত হয়, 200 কিমি। তাহলে এ থেকে যে স্থানে মিলিত হবে সেই স্থানটির দূরত্ব এ থেকে 200 কিলোমিটার দূরে। তাহলে 200 কিলোমিটার দূরে তারা মিলিত হবে। অপশান বি উত্তর। বোঝা গেল, সহজ একটু অঙ্ক, কঠিন কিছু না। দুজন, পরের অঙ্কটা দেখো, দুজন প্রার্থীর মধ্যে নির্বাচনে একজন প্রার্থী 40% ভোট পান এবং তিনি 160 ভোটে হেরে যায়। তাহলে দেখো এ এবং বি দুই ব্যক্তি, ঠিক আছে, ভোটে হচ্ছে। এবার একজন ব্যক্তি কী হয়, 40% ভোট পায়। তাহলে দেখো আমার এখান থেকে আমার একটা বুঝতে হবে যে মোট ভোট সময় 100%। কোনো কেন্দ্রে বা যে কোনো জায়গায় যখন 40% আছে, তাহলে বাকি ভোট কিন্তু মোট কিন্তু 100% ভোট আমার। তাহলে একজন ব্যক্তি কত পার্সেন্ট ভোট পায়, 40%, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তি কত পাবে, 60%, কারণ মোট তো আমার 100% ভোট আমার, তাই না? এই সাটা মোট তো ভোট আমার 100%, আমাকে এটা আমি জানি সবসময়। এবার একজন ব্যক্তি পায় 40%, তাহলে নিশ্চয়ই অন্য ব্যক্তি পাবে 60%। তাহলে কে জিতলো, এই ব্যক্তি জিতে গেল, এই ব্যক্তি হেরে গেল, এই ব্যক্তি জিতে গেল, তাই না? যিনি হেরে গেলেন তিনি 160 ভোটে হেরে গেলেন। তার মানে কি, এই 40% আর 60% পার্থক্য কত আমার, এদের বিয়োগ করলে 20% না? তাহলে হেরে গেল 20% ভোটে। এই 20%-এর ভ্যালু কত বলেছে, 160। কারণ কি, এই 20% ভোটে হেরেছে, এখানে সংখ্যায় বলেছে কত, 160। তাহলে পার্সেন্টে 20, সংখ্যা 160। আমার বলছে ওই নির্বাচনে কতজন ভোটার ভোট দেন, তাহলে 100% ভোটার ভোট দেয়। তাহলে 100% ভোটের মূল্য কত, তাহলে 20% ভ্যালু 160, 1% ভ্যালু কত, 20 দিয়ে ভাগ করে দিই, আর 100% ভ্যালু কত হবে, গুণ 100। তাহলে 20 দিয়ে গেলে কত হয়, 8। তাহলে 8 গুণ 100 মানে 800। ওই কেন্দ্রে মোট ভোটার 800 জন। বোঝা গেল, সহজ একটি অঙ্ক, কোনো কঠিনের জায়গা নেই। তারপরে দেখো, মোহন ঘন্টায় 8 কিমি বেগে সাইকেল চালায়। প্রতি 10 কিলোমিটার ছাড়া সে 20 মিনিট বিশ্রাম নেয়। তাহলে 40 কিমি যেতে তার কত সময় লাগবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার যে মনে রাখতে হবে, এই মোহন যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। এবার দেখো প্রথমবারে গেল কি, এইখান থেকে যেতে আমার কত সময় লাগলো, আমার এই যাচ্ছে 8 কিমি, এই 10 কিমি গেল, আবার এখানে 10 কিমি, আবার 10 কিমি, এভাবে যাচ্ছে, ঠিক আছে। প্রথম কাজ কী হবে, আমাকে দেখতে হবে যে 40 কিমি গতি যেতে মনে কত সময় লাগে। তাহলে 40 ভাগ 8, 5 ঘন্টা আমার সময় অলরেডি লাগবে, ঠিক আছে। এইবার দেখো বলছে যে প্রতি 10 কিমি অন্তর সে 20 মিনিট বিশ্রাম নেয়, তাই না? তাহলে দেখো এই 40 কিমির মধ্যে সে কবার বিশ্রাম নেবে এটা আমাকে বুঝতে হবে। এই জায়গাটা কিন্তু সবাই আমরা ভুল করি, যে 40 কিমির মধ্যে আমরা 10 কিমি করে দিই চারবার বিশ্রাম নেবে, কিন্তু তা না। কিন্তু প্রথম 10 কিমি বিশ্রাম, তারপরে 10 কিমি বিশ্রাম, তারপরে 10 কিমি বিশ্রাম, কিন্তু শেষবারে সে কোনো বিশ্রাম নেবে না। বোঝা গেল, প্রথমবার এখান থেকে গেল, এই বিশ্রাম নিল, এই বিশ্রাম নিল, আবার এই বিশ্রাম নিল, শেষবারে সে জায়গায় পৌঁছে গেল, তার মানে শেষবারে সে বিশ্রাম নেবে না। তাহলে 40 কিমি পথ যেতে সে মোট 3 বার বিশ্রাম নেবে, এবং প্রতিবার বিশ্রামে কত, 20 মিনিট, মানে তার আরও 1 ঘন্টা সময় লাগবে। 3 × 60 মিনিট, মানে কত, মানে আরও 1 ঘন্টা তার সময় লাগবে। তাহলে এদিকে লাগবে 5 ঘন্টা প্লাস বিশ্রামের শেষে 1 ঘন্টা, মোট 6 ঘন্টা সময় লাগবে। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে প্রথম থেকে আমরা লাস্টের যে একবার সেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের সহজেই হয়ে যাবে, ঠিক আছে। মোট 6 ঘন্টা সময় লাগবে। তারপরে দেখো
একটি গাড়ি ঘন্টায় 30 কিমি বেগে 120 কিলোমিটার যায়, আবার এ স্থান থেকে আবার বি স্থানে 40 কিমি বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত? শোনো, এখানে 120 হোক, 500 হোক, 1000 হোক, এটা আমার কোনো বিষয় না, কারণ যে দূরত্ব যাচ্ছে ও সেই দূরত্বই ফিরে আসছে। তাহলে আমরা আগের যে অঙ্কগুলো যখন করছিলাম তখন শিখেছি কি যে গড় গতিবেগের নিয়ম কি, কিন্তু যখন গড় গতিবেগ করেছি তখন কিন্তু শিখে এসেছি যা গড় গতিবেগের নিয়ম কি, 2 গুণ যাওয়া, এই যাচ্ছে একটা গতিবেগে, আবার গুণ ফিরে আসছে একটা গতিবেগে, বাই এই যাওয়া প্লাস ফিরে আসার যোগফল, মানে এক্স প্লাস ওয়াই, তাই তো? এবার আমি 40 কিমি বেগে যাচ্ছে 40, ফিরে আসছে কত 30, তাই না? 30 সঙ্গে 2 একটা ছিল গুণ, বাই 40 ফিরে আসছে কত হয় 70, তাহলে 70 দিয়ে আমি ভাগ করে দিই, এই 0 0 কেটে যায়, আর কাটবে আমার? কাটবে না। তাহলে 3 2 6, 4 6 24, 240 বাই 7, তাই না? ভাগ করে দিই, 3 7 21, তাই তো? থাকে 3 0 30, 4 7 28, তাহলে 34.2/7 কিমি, তাই না? এই গতিবেগ হবে তার। গড় গতিবেগ কত? তাহলে 34.2/7 উত্তর। এখানে অপশানটা নেই, ঠিক নেই। উত্তর কত হবে? 34.2/7 কিমি গড় গতিবেগ। ঠিক আছে, সহজ একটি অঙ্ক, কোনো কঠিন কিছু না। তারপরে দেখো, একটি কাজ 20 দিনে করে, বি ওই কাজটি 25 দিনে করে। একটি কাজ 20 দিনে করে, বি ওই কাজটি 25 দিনে করে। তারা একসঙ্গে 5 দিন কাজ করার পরে বি চলে যায়, এ বাকি কাজ কত দিনে? সহজ একটি অঙ্ক, একদম সহজ। এ এবং বি, এ করে 20 দিনে, বি করে 25 দিনে। তাহলে আমি ধরে নিই 20 আর 25 এলসিএম কত, ধরে নিই 100 ইউনিট মোট কাজ। ঠিক আছে, তাহলে এ 20 দিনে করে 100 ইউনিট, একদিনে করবে কত? 5 ইউনিট কাজ। বি 25 দিনে করে 100 ইউনিট, একদিনে কতটা করবে? 4 ইউনিট কাজ, তাই না? তাহলে একসঙ্গে 5 দিন কাজ করে। তাহলে দেখো, এই 5 দিন কাজ করলো না, তাহলে একদিনে কতটা করবে? এই 5 প্লাস 4 কত হয়? 5 প্লাস 4 কত? 9 ইউনিট কাজ করে একদিনে। ওরা কদিন কাজ করেছে? 5 দিন কাজ করেছে। তাহলে 5 9 কত? 45। তাহলে অলরেডি এরা 45 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে আমি এর থেকে 45 বাদ দিই, কত হয়? বাদ দিলে 55 ইউনিট, তাই না? এখন আর 55 ইউনিট কাজ আমার বাকি আছে। এবার কি হয়? এইবার বি চলে যায়, বি আর নেই, ঠিক আছে, বি বাদ হয়ে গেল। এবার কি আছে? এ একা, তাহলে এ একদিনে করে 5 ইউনিট, আমার 55 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 55কে আমি 5 দিয়ে ভাগ করে দিই, 5 11 55, তাহলে 11 দিন সময় লাগবে, মানে বাকি কাজ এ একা শেষ করতে 11 দিন সময় লাগবে। তাহলে দেখো, এবং শর্ট ট্রিকেও অঙ্ক শেখাচ্ছি, তোমার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আর কোন কোন ধরনের প্রশ্ন চাও সেগুলো কমেন্ট করে জানাবে, আমরা তার সমাধান পরের ক্লাসে দিয়ে দেবো। জয় হিন্দ।